বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি একই সাথে এই দেশের মানুষকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন, কারণ তিনি মনে করেন সবাই মিলে কাজ করতে হবে, আমরা একসাথে কাজ করব, সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু বাংলাদেশ মনে করে ১৯৭১ সালে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন, যৌথ সম্পদের হিস্সা এবং ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের সময় দেয়া বৈদেশিক সহায়তার পাওনা আদায়ের মতো বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তানের এই মতামতের সাথে একমত নয় ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আলোচিত কিছু নয়, পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রীর আগমনে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে। কিন্তু এর বাইরে কি? 13 বছর পর পাকিস্তানের সাথে নানা বৈঠক, তাদের পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রীর আগমনের পেছনে অঙ্কটা বুঝতে চাইছে সবাই। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কারণ কি? ভারতকে চাপে ফেলার কৌশল? ভূ রাজনীতির কোন পথে হাঁটতে চাইছে বাংলাদেশ? সব জানতে চাই আমরাও, কারণ তো সামত নয় ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজনীন মুনি আপনাদের সাথে আছি এবং এই নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞ এবং চিকিৎসক আব্দুল নূর তুষার। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ আছেন, তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। আপনাদের সবাইকে স্বাগত জানি আমরা অতির কাছে চলে যেতে চাই। যাওয়ার আগে আজকে যা হলো আমরা এক নজরে সেই প্রতিবেদনটা দেখে আসি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের 2 দিনের সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতরাশ বৈঠকের মধ্য দিয়ে। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক ও প্রতিনিধি দল নিয়ে অংশ নেন দ্বিপাক্ষিক আলোচনায়। বৈঠক শেষে ইসহাক দার ও তৌহিদ হোসেনের উপস্থিতিতে স্বাক্ষর হয় 5টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি। এই চুক্তির ফলে 2 দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা কোনো ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। জানান, ক্ষমা চাওয়া সহ ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধান হয়েছে 2 বার। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে তথ্য বলছে ১৯৭৪ সালে বাংলাদেশে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। গণহত্যা প্রশ্নে তিনি সরাসরি ক্ষমা চাননি, এমনকি বাকি বিষয়গুলোও রয়ে যায় অমীমাংসিত। ২০০২ সালে জেনারেল পারভেজ মুশাররফ বাংলাদেশের সফরে এলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি। ২০১২ সালেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানিও এড়িয়ে যান ক্ষমা চাওয়ার বিষয়টি। ঢাকা তাই চাইছে অমীমাংসিত এসব বিষয়ের সমাধান। আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত, তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনারা ওনাদের অবস্থানটা করেছে। একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে, এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন গত 16 বছর অবহেলিত ছিল 2 দেশের সম্পর্ক, তাই এই সম্পর্ক এগিয়ে নিতে জোর দেন বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির উপর। ইসহাক দারও এগিয়ে নিতে চান এই সম্পর্ক। Muhammad sallallahu alaihi wasallam tells us then you should have cleanest heart and move together, and we are a family. আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এর মধ্যে আসুজ্জামান ফুয়াদ আমাদের সাথে এসেছেন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলোচনাতে আমরা যেতে চাই। আব্দুল নূর তুষারকে দিয়ে শুরু করি। যে কথাটা প্রতিবেদনের শেষে আছে যে আমরা ফ্যামিলি, আমরা পরিষ্কার মন নিয়ে আমাদের সামনে এগোনো দরকার, ইসহাক দার এটি আহ্বান করেছেন। পরিষ্কার মন নিয়ে সামনে এগোনো দরকারের মতোই যে এতগুলি অমীমাংসিত বিষয়, সেগুলো অমীমাংসিত রেখেই আমরা সামনে এগোবো, নাকি আসলে উনি কি চাইছেন আমাদের কাছে? উনি আমাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ চাইছেন। উনি চাইছেন যে ওনারা যেটা বলবেন আমরা সেটা মেনে নিব। ওনারা ১৯৭১ সালে শুধু না, ৪৭-এর পর থেকে ৭১ পর্যন্ত একাধিকবার বাঙালি জাতিকে ওই সময়ের পাকিস্তান রাষ্ট্র এবং সরকারের মুখোমুখি করেছেন। ৫২ সালে পাকিস্তান সরকার গুলি চালিয়েছিল আমাদের ভাষা আন্দোলনকারীদের উপর। এরপরে বিভিন্ন সংগ্রামী আন্দোলনে তারা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে বহু বাঙালি নিহত হয়েছে। আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে কবিতা লেখা হয়েছে। জহির রায়হান জীবন থেকে নেয়ার মতো
সিনেমা তৈরি করেছেন এবং এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত ছিল, কেননা পাকিস্তান রাষ্ট্র কোনোদিনই বাঙালিদেরকে পরিবার মনে করে না। আইয়ুব খান 10 বছরের চেয়ে একটু বেশি শাসন করেছেন। তিনি একটা বই লিখেছিলেন ফ্রেন্ডস নট মাস্টার্স, এবং সেইখানে তিনি আমাদের জন্মসূত্র নিয়ে ব্যঙ্গ করেছিলেন। আমাদেরকে তিনি অযোদ্ধা জাতি, ভীরু জাতি, এমনকি আমাদের জন্ম হয়েছে নিম্ন জাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, এইসব কথাবার্তা তার সে বইয়ের মধ্যে আছে। ফলে আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্টেবল অ্যাটিটিউড ছিল না, আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না। এখান থেকে তারা কিছু জগন্নাথ তাদের হয়ে কথা বলে এরকম লোককে একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেরকম প্রধানমন্ত্রী তো কাজী জাফরকে আমরা দেখেছি হতে, এরশাদের, তারপর আমরা দেখেছি মওদুদ আহমেদকে হতে। স্বৈরাচার তো যাকে তাকে খুশি যখন তখন প্রধানমন্ত্রী বানাতে পারে। গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই, এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না, বাঙালিকে তার শাসন করতে দিবেন না, এটা নিয়েই কিন্তু যুদ্ধটা। যদি তারা তখন সেইগুলি মেনে নিতেন, আমাদেরকে পরিবার মনে করতেন। এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কী জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আরও বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে। কেননা তারা বলেছেন 2 বার নাকি এটা সমাধান হয়েছে। এটা আরেকটা মিথ্যাচার, কেননা 2 বার আসলে সমাধান হয় নাই। এমনকি তারা যখন সিমলা চুক্তি করেছিলেন, এটা ভারতের সাথে করেছেন, আমাদের সঙ্গে করেন নাই কিন্তু। এবং সিমলা চুক্তিকে তারা বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছেন, ভারতের সঙ্গে লাইন অফ কন্ট্রোল ঠিক করেছেন, এবং এই চুক্তি কিন্তু দ্বিপাক্ষিক। ওইখানে বাঙালিদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তিতে তার কোনো মতামত কিংবা কোনো কিছু ছিল না। এটা র্যাটিফাইড হয়েছে 2 দেশের পার্লামেন্টে, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। সেখানে তারা বন্দি প্রত্যার্পণ করার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে যুদ্ধাপরাধীদের তারা বিচার করবেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে। তারা সেই বিচার করেন নাই। ফলে এইগুলি না করে আজকে যখন এই বাংলাদেশে আমরা বিচার সংস্কার ফ্যাসিস্ট প্রতিবাদ করছি, আমরা বলছি বিচার ছাড়া নির্বাচন না, সংস্কার ছাড়া নির্বাচন না, ওরা কেন বিচার করেন না? ওদের দেশে তাহলে নির্বাচন হয় কীভাবে? এই বিচার করে তারপর নির্বাচন করুক, এই সংস্কার করে তারপর নির্বাচন করুক। সাফ খালি আমরা আমাদের হৃদয় করব, তাদের যে গান্ধা হারকাত, সেই গান্ধা হারকাত তারা দূর করবে না। আমি উর্দুতে বললাম। এবার আমি আপনাকে বলি, বাংলাদেশ ছিল 56% জনসংখ্যার দেশ, 54% বৈদেশিক মুদ্রা তারা আর্ন করতো, এবং 50% অন্তত তাদের সম্পদ পাওয়ার কথা ছিল। অথচ স্বাধীনতা যুদ্ধের পরে তারা আমাদেরকে সম্পদ দেয় নাই। যারা এইখানে নিজেদেরকে পাকিস্তানি বলে ঘোষণা করেছিলেন, তারা ফিরে যেতে চেয়েছিলেন, তাদেরকে তারা ফিরে যেতে দেয় নাই। কিন্তু আমাদের পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী নুরুল আমিনকে তারা সেখানে রেখেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কাদেরকে আসলে পাকিস্তানি মনে করেছে। এইখানে যারা বিহারি, যারা উর্দুতে কথা বলে, তাদেরকে তারা পাকিস্তানি নেয় নাই, নিয়ে গেছে নুরুল আমিনকে। কারণ নুরুল আমিন হচ্ছে ওই যে পোষা, তো এইরকম পোষাদেরকেই তো তারা নিয়ে গিয়েছেন। আমার কাছে আরও কথাবার্তা আছে, তবে তিনি যে পরিষ্কার হতে বলেছেন, আমার মনে হয় পরিষ্কার হতে চাইলে আগে তাদেরকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে, মানে করজোরে মিনতি করে তাদের গোটা জাতির জন্য তাদের মাফ চাইতে হবে। কারণ এই জাতি আমাদের উপর অত্যাচার করেছে। এই অত্যাচারের কথা হামিদুর রহমান কমিশনের মধ্যে লেখা আছে, যেখানে বলা আছে যে পাকিস্তান আর্মি হচ্ছে সেই আর্মি যারা সাকসেসফুলি তাদের নিজের জাতিকে অধিকার করতে পারে, নিজের জাতিকে দখল করতে পারে, নিজের জাতিকে হত্যা করতে পারে। এবং 12 কপি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হয়েছিল, যার মধ্যে 11টা পুড়িয়ে ফেলে ভুট্টো এটাকে বহুদিন প্রকাশ করতে দেন নাই। এটা এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি উইকিপিডিয়াতে গেলে দেখবেন এন্ট্রি আছে 50 লাইনের, কিচ্ছু নাই ওইখানে। তারা এটা উইকিপিডিয়াতে এন্ট্রি দিতে দেন না, হলেই সেখানে গিয়ে ঝামেলা তৈরি করেন। অনেক কথা আছে, কিন্তু এই ভদ্রলোক যে বললেন ইসলামের দোহাই দিলেন, কোন ইসলামে বলা আছে যে মুসলিমের উপরে গুলি চালানো যাবে? কোন ইসলামে বলা আছে মুসলিম নারীকে ধর্ষণ করা যাবে? কোন ইসলামে বলা আছে গুলি চালানোর পরে আরেক স্বৈরাচার পারভেজ মোশাররফ এখানে এসে হাসিতে খুশিতে বলেছেন আমাকে মাফ করে দাও? ওনারা তো পারভেজ মোশাররফে মাফ তো করেই নাই, পারভেজ মোশাররফে খেদাই দিচ্ছে ওই দেশ থেকে। তো সেই পারভেজ মোশাররফ আমাদের কাছে মাফ চাইছে। মনে করেন পতিত স্বৈরাচার গিয়ে পাকিস্তানে গিয়ে এখন বলছে যে আমি তো আসেন মিলে যাই, তো ওনারা তো শুনবে পতিত স্বৈরাচারের কথা? পারভেজ মোশাররফ তো পতিত স্বৈরাচার, তো সেই পতিত স্বৈরাচার নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। ভুট্টোকে তারা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসির আসামি এসে আমাদেরকে বলেছে যে তাদের দেশের আইনে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেই ফাঁসি কাস্টে ঝোলা ভুট্টো নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। যদি মাপ চাইতেই হয়, অফিসিয়ালি চাইতে হবে, পার্লামেন্টে এসে র্যাটিফাই করতে হবে, এবং আইনের মধ্যে এটা আনতে হবে যে আইনগতভাবে পাকিস্তান মনে করে যে পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছে, এবং সেই অত্যাচার মানবতার বিরুদ্ধে অত্যাচার। এটা না করা পর্যন্ত আসলে তারা কিভাবে বলেন ভুইল্লা যাও? কিন্তু এই একটা শুধু আপনার কাছ থেকে জেনে যাই, আমি ফুয়াদ ভাইয়ের কাছে যাব, সেটা হচ্ছে
তিনি বলেছেন 2বার এটা সমাধান হয়েছে। উনি ভাবছেন সমাধান হয়েছে। আচ্ছা, কিন্তু আসলে কি যখন জুলফিকার আলী ভুট্টো এসেছেন তিনি সরাসরি এই কথাটা বলেছেন যে আমরা ক্ষমা চাই? উনি বলেন নাই, উনি এটা কোথাও বলেন নাই। এবং শেখ মুজিবুর রহমান এই জন্য প্রচন্ড সমালোচিত হয়েছিলেন। ওই সময়ের প্রথম এই ঢাকার বিভিন্ন জায়গাতে প্রতিবাদ উঠেছিল তার বিরুদ্ধে এবং প্রবল বিক্ষোভ হয়েছিল, এবং উনি কিন্তু এটা বলেন নাই। এমনকি নিয়ম হচ্ছে আপনি যদি স্মৃতিসৌধে যান টুপি খুলে শ্রদ্ধা জানাবেন, উনি অনেক কিছু করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উনি বুদ্ধিজীবীদের স্মরণ করেন নাই, এবং এখানে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেটার দায় নেন নাই। এখনও তারা বাংলাদেশ তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে। মাফ চাওয়ার আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব? অনেক ধন্যবাদ। আসিফুজ্জামান ফুয়াদ, এই আলোচনাটাতে কেন আসতে চাই, কারণ এইটা আসলে 54 বছর ধরেই পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে বারবারই এটা আসছে যে গণহত্যার জন্য পাকিস্তান আসলে ক্ষমা চাইবে কিনা এবং সেটার কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা তাদের হবে কিনা। 2বার এই কথা হয়েছে তিনি বলেছেন। অমীমাংসিতর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করা। আপনার পড়াশোনা, আপনার জানাশোনার মধ্যে যেমন নূর ভাই বললেন, আব্দুল নূর তুষার ভাই, যে তিনি সরাসরি কখনো ক্ষমা চান নাই। আপনার কি মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে তারা কেউ ক্ষমা চেয়েছে? ধন্যবাদ। গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে? ধরেন ব্রিটিশরা আমাদেরকে তো 190 বছর ঔপনিবেশিক শাসন কায়েম করেছে। এখানে কি পরিমাণ লুট তারা করেছে, কত শত কোটি মানুষকে তারা হত্যা করেছে, আহত করেছে, পঙ্গু করেছে 200 বছরে। সেই জায়গাতে দেখেন যে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বারবার শাশি থারুরের একটা বিশাল বই আছে এই ব্যাপারে, ইনগ্লোরিয়াস এম্পায়ার, যে ব্রিটিশদের 200 বছরের আমলনামা। কারেন্ট সময়ের অর্থনীতিবিদরা আপনার যে পরিমাণ ক্যালকুলেশন করেছে তাতে বলা হচ্ছে ব্রিটিশরা 44 ট্রিলিয়ন পাউন্ড, ডলার, হোয়াট এভার ইট ইজ, ধরেন এই অ্যামাউন্টের টাকা কারেন্ট টাইমে 200 বছরে তারা লুট করেছে। এখন ব্রিটিশদের কাছে কি আমরা ক্ষমা পেয়েছি কিনা, অথবা এই আবেগ তুষার ভাই কি ব্রিটিশ হাই কমিশনারের সামনে বলেন কিনা যে আমার এই যে আজাদির লড়াইতে 200 বছর ধরে যে আমার ক্ষয়, আমার যে লুট, আমার যে লক্ষ লক্ষ আজাদির লড়াইয়ের বীর পুরুষদেরকে তো হত্যা করা হয়েছে। আজকের আপনার এই জগন্নাথ কলেজ, পুরান ঢাকার যে এই যে পার্ক, এইখানে কোনো দিন 3500 স্বাধীনতা যোদ্ধাকে একদিনে ঝোলায় ফেলছে গাছের সাথে। আমরা ক্ষমা চেয়েছি কিনা? দেখেন হিস্ট্রির বর্ডার, সীমানাটা খুব কন্টেস্টেড হিস্ট্রি। আপনি দেখেন ট্রাম্প কদিন আগে মনে আছে কিনা আপনার, সে কানাডাকে 51তম রাজ্য আকারে ইনকর্পোরেট করবার কথা ঘোষণা করেছে, কারণ তার একটা হিস্ট্রি আছে ওখানে। ওই যুদ্ধটা এখনও শেষ হয়নি মনস্তত্ত্বে। মেক্সিকান বর্ডার দেখবেন সিরিয়াস ইস্যুজ আছে আমেরিকার সাথে, মেক্সিকোর সাথে। পৃথিবীর প্রত্যেকটা বর্ডার দেখেন, ভারতের সাথে চায়না, ভারতের সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, সীমান্ত এমন একটা জটিল জায়গা। কোনো একটা জায়গাতে এসে আপনাকে ক্ষান্ত হইতে হবে যে আমি কি অতীতে বাস করব, প্রতিদিন কি আমি অতীতে ফিরে যাব, না এটা আমি একটা ফিউচারিস্টিক রিলেশনশিপের দিকে যাব। এটার প্র্যাগম্যাটিক জায়গাটা কোথায়? আমরা কি কখন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের বিরুদ্ধে অভিযোগটা তুলেছি যে আমার বেঙ্গল লুটের টাকা ফেরত চাই? লর্ড ক্লাইভ যে এখানে জাহাজ ভর্তি করে সোনা লুট করে 1757 সালের জুন জুলাইতে ইংল্যান্ডে নিয়ে গেছেন, আমি সেই টাকা ফেরত চাই, তোমরা ক্ষমা চাও, তা না হলে তোমার সাথে আমার ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে না। ভারত যুদ্ধের শেষ দিনগুলোতে ডিসেম্বরে কোনো দিন $2 to $3 বিলিয়ন ওয়ার্থ লুটপাট করে নিয়ে গেছে। সেই ভারতের সাথে কি আমরা সম্পর্ক রাখছি না? রাখতেছি তো। সমাধান কি এটার? মানে আপনি যদি প্রচুর এই আবেগ আমি তুষার ভাইয়ের মুখে গত 16 বছর ভারতের বিরুদ্ধে দেখি নাই। ভারত যে দিল্লির এই আবেগ আমি ফেলানি হত্যার বিরুদ্ধে কথা বলেছি, আমি সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি, আমি ভারতীয় দূতাবাস যখন এইখানে 3000 টাকায় টোকেন বিক্রি করে আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। 13 বছর ভারতীয় দূতাবাস আমাকে ভিসা দেয় না। আচ্ছা, গণহত্যার জন্য আমি এটা মানবো না। হ্যাঁ ঠিক আছে, কেউ ক্ষমা চায় না। আমি আসি, এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ বিরুদ্ধে যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হয় আপনাকে কিন্তু নতুন ফ্রেন্ডস লাগবে। এই রাষ্ট্র আদারওয়াইজ আপনি ধরে রাখতে পারবেন না। অতএব সেই রাষ্ট্র বিনির্মাণে আপনার স্ট্র্যাটেজিক রিজিওনাল ফ্রেন্ডস অ্যালায়েন্স, তার মানে এই
আলোচনাটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিষ্কণ্ঠকভাবে করতে হবে। নিশ্চয়ই। এই যদি আমরা বন্ধুত্ব- বারবার আবেগের এই দিল্লির ডিসকোর্সে ফিরে যাই যে কে ক্ষমা চাইলো কে ক্ষমা চাইলো না, এবং দেখেন এই সমস্যাটা সমাধান করবার দায়িত্ব কার ছিল? আমি ছোট ছোট করে শেখ শেষ করি। মুজিবের সরকারের ছিল এই দায়িত্ব। না, আপনাকে মানে আপনার মন্তব্য হচ্ছে যে পুরনো যা কিছু হয়েছে গণহত্যার জন্য কেউ বিচার ক্ষমা চায় নাই। আপনি অনেকগুলি উদাহরণ দিলেন। পৃথিবীতে রেজুলেশন হয় না, রেজুলেশন হয় নাই, কাজে এটার দিকে না তাকিয়ে সেটা ইসাকদারও বলেছেন যে হ্যাঁ সামনের দিকে যাওয়া উচিত। আর্মেনিয়ান জেনোসাইড দেখেন, আমি আপনাকে জেনোসাইড আফটার জেনোসাইড। নিশ্চয়ই আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। আমি কি আপনাকে এই প্রশ্নটা করতে পারি, গণহত্যার জন্য কেউ যদি ক্ষমা না চায়, তার মানে ধরেন সহযোগী হিসাবে গণহত্যার ধরেন জামাতে ইসলামের ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, আমরা তাদের মন থেকে নিয়ে নিব, তাদের কখনো দরকার নাই। বা শেখ হাসিনা যে গণহত্যার দায়ে তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন, তিনি যদি ক্ষমা না চান, আমরা মন পরিষ্কার করে তাকে নিয়ে নিব, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা কখনোই তাই না, বাট হিস্টোরিক্যালি আপনি হলো এদের ক্ষেত্রে আলাদা কেন? ডোমেস্টিক সিটিজেনদের জেনোসাইড ইস্যুস এবং ইন্টার স্টেট রিলেশনশিপের জায়গার, ওটা তো আমাদের ডোমেস্টিকই ছিল। আমরা তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আজকের আওয়ামী লীগের ইস্যু তো সিম্পলি ডোমেস্টিক, এটা পিওর ডোমেস্টিক ইস্যু। আপনি এটার সাথে তো অন্য দেশের সাথে যখন আমাদের যুদ্ধটা হয় তখন কি আমরা ডোমেস্টিক ছিলাম নাকি ছিলাম না? তখন তো একটা দেশ ছিলাম, এটাই তো আমরা বলছি, ডোমেস্টিকই ছিলাম আমরা তখন। তো এটা রিজলভ করার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল, না 54 বছর পরে আমাদের এই জেনারেশনের সরকারের দায়িত্ব? আমরা কি এখনো 71কে ঘিরে ভারতের রাজনীতি করব, যে একটা বিভক্ত জাতিকে আমার অখণ্ড ভারতের সীমানার মধ্যে নিয়ে আসবো? কোন পলিটিক্সটা আমি করব? আমি কি আগামী দিনের একটা রাষ্ট্র হব, না আমি 71-এর রাজনীতিটা 54 বছর ধরে করব? আমি কোন পলিটিক্সটা করব? আমি যদি জানি আমি কাউকে যদি বন্ধু হিসেবে নেই, তাহলে তার সম্পর্কে কোনো খেদ আমার থাকবে না। না, এটা সত্য না। এইটা ব্যক্তিগতভাবে বন্ধু হতে পারবো না, অফ কোর্স হতে পারবে। ইংল্যান্ড এন্ড ফ্রান্স আপনারা দেখেন, এরা 700-800 বছর ধরে একজন আরেকজনকে ধ্বংস করবার জন্য যুদ্ধ করছে। সেই ইংল্যান্ড আর ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নে একসাথে হয়ে অন্য দেশের জন্য যুদ্ধ করে নাই। ফ্রান্স আর জার্মানি, আপনি শুধু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছে? এই একই লোকগুলো করেছে। তো শত শত কোটি লোক মারছে একজন আরেকজনকে গত কয়েক হাজার বছরে। সেই ফ্রান্স আর জার্মানিতে, ঢাকাতে একই বিল্ডিংয়ে অ্যাম্বাসিডারদের। এখন আপনি এটা কতদিন ধরে রাখবেন? এই জেদ, এই ক্ষমা, কে কাকে মেরেছে, কার সাথে কাকে হত্যা করেছে, এটা সমাধানটা আসবে কোত্থেকে? একটা জায়গায় তো এই আলোচনাটা শেষ করতে হবে যে আপনি কি রাষ্ট্র বিনির্মাণ করবেন, না শুধু অতীতের রাজনীতিটা করবেন? আমরা কি অতীতে বকডাউন হয়ে যাব কিনা? পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজুলেশন হয় নাই। আমাকে একটা এক্সাম্পল দেন, জেনোসাইডের কোনো হত্যার বিচার আরেকজন সরি বলে নাই। আর্মেনিয়ান জেনোসাইড বলেন, বসনিয়ার জেনোসাইড বলেন, একের পর এক জেনোসাইড। আমরা এই প্রশ্নটার উত্তরই তাহলে আব্দুল তুষারের কাছ থেকে নেই। এই প্রশ্নটার কোনো উত্তর আছে কিনা আপনার কাছে? কারণ আপনি আবেগতাড়িত হয়ে কখনোই ব্রিটিশ এম্বাসির কাছে যান নাই যে আমাদের উনি জানে কিভাবে আমি কোথায় কোথায় গিয়েছি, উনি জানে না। আমি টকশোতে দেখিনি না, টকশোতে বলতে হবে কেন? আপনি কাকে গিয়ে কি বলছেন সব এসে টকশোতে বলতে হবে? আমাকে প্রশ্ন করলে আমি বলতাম। আমি কি কি করেছি জানে। এবং আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে আমি কোনো একটি দূতাবাসে এমন করেছিলাম যে দূতাবাসের বাঙালি কর্মচারী বের হয়ে আমাকে পায়ে ধরে সালাম করেছিল, বলেছিল সেই দূতাবাসে বহু বছর বহু বাংলাদেশিকে আসতে দেখেছে, কিন্তু আমার মতো কাউকে দেখে নাই। যাই হোক, এটা আমি পরে বলবো। আমি যে জায়গাতে আসি সেই জায়গায় আসি। শোনেন, জিন্নার কোনো দোষ নাই, কারণ জিন্না এটা ফেরত চায় নাই। দেশ বানালো জিন্না, নেহরু আর গান্ধী, পাকিস্তান আর ভারত। ব্রিটিশ শাসন করেছে পাকিস্তান আর ভারতকে। বাংলাদেশ তো পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ হয়েছে, কিন্তু জিন্না আর গান্ধী চায় নাই কিন্তু ব্রিটিশদের কাছে এটা ফেরত। তো এটা তো দোষ আসলে জিন্না আর গান্ধীর, কিন্তু সেই জিন্নাকে আবার ভালো মনে করে লোকজন আজকাল। এইখানে তার জন্মদিন পালন করে, জিন্না সাহেবকে বেশ সম্মান করে। আমি কিন্তু অসম্মানের পক্ষপাতী না। সকল নেতাকে সম্মান করতে হবে, যার যতটুকু অবদান আছে সেটা স্বীকৃতি দিতে হবে, যার যতটুকু সমালোচনা আছে সেটা করতে হবে। আজকে তিনি যে কথাটি বলেছেন, এই কথাটি হচ্ছে একেবারে অস্বীকার করা। তিনি তো বলতে পারতেন যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে। উনি বলছেন এটা মিটে গেছে। এই সিদ্ধান্ত উনি একাকীভাবে নিলেন। $4.52 বিলিয়ন তাদের কাছে আমাদের পাওনা ছিল, সেই টাকাটা ওনারা দেন নাই। উল্টা তারা এখানে এসে বলেছেন আমাদের $21 মিলিয়ন আছে, তোমাদেরকে লোন দিয়েছিলাম, এটা ফেরত দাও। $21 মিলিয়ন আর আমাদের $4.52 বিলিয়ন। কোনটার দাম বেশি, কোনটার কম? 21 মিলিয়ন কাইটে রেখে বাকিটা দিয়ে দিক। এগুলো বললে তো হবে না। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি কি একবারে বলেছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের মেলামেশা ঠিক হচ্ছে না, পাকিস্তানের সঙ্গে বৈঠক করা ঠিক হচ্ছে না? কিন্তু পাকিস্তানের সঙ্গে বৈঠকে আমাদের গ্রিভেন্সেস আমাদেরকে বলতে হবে না? তারা আমাদের প্রতি যে অপরাধ করছে সেটা আমরা বলবো না? জিন্না বলেন নাই, গান্ধী বলেন নাই, নেহরু বলেন নাই, গণহত্যায় কেউ মাফ চায় নাই, সেজন্য ভবিষ্যতে কেউ মাফ চাবে না। তো গণহত্যায় বহু জায়গাতে বিচার হয়েছে, আসেন আমরা তাহলে মরণোত্তর বিচার করি এদেরকে। সেটাতে রাজি হবেন তারা? সেটাও তো রাজি হবেন না। এবং এই বিচারের জন্য তারা কথা দিয়েছিলেন সিমলা চুক্তিতে। তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই সিমলা চুক্তিতে। তারা ওখানে ভারতের সঙ্গে যুদ্ধ করেছেন।
তারা ওইখানে স্বীকারই করেন নাই যে একটা বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হয়েছে, তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা বলেছেন এটা পাক ভারত যুদ্ধ। তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করি নাই, আমরা বলি নাই যে এটা পাক ভারত যুদ্ধ না, এটা বাংলাদেশ। এখানে আসিফুজ্জামান ফুয়াদ একটা কথা বলেছেন যে সবকিছু পিটপাট করে ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো বন্ধুত্ব হয়, কিন্তু রাজনৈতিক বা কূটনীতিক ক্ষেত্রে সব পিটপাট করে এগোতে হবে তা তো না। একটা রাষ্ট্রের কিছু মৌলিক জায়গা থাকে, সেই জায়গাতে অনুশোচনা, ক্ষমা প্রার্থনা, এগুলো হচ্ছে গুডউইল। রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিল, তারা একটা ট্রুথ কমিশন করেছিল, তারা কোনো রকম এটাকে স্বীকার করেছে যে তারা এখানে গণহত্যা চালিয়েছে। নিজেদের দেশের ইতিহাসে কোথাও লেখা আছে তারা এখানে গণহত্যা করেছে? মুখে মুখে বলল আর হয়ে গেল। তারা ইতিহাসটাকে ঠিক মতো লিখেছে। তাদের তো এই জন্য ক্ষমা চাওয়া উচিত যে তারা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সহ সকল বীরশ্রেষ্ঠকে গাদ্দার বলে, তারা তো আমাদের সেক্টর কমান্ডারদেরকে গাদ্দার বলে, তারা তো আমাদের পুরো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে। তো মুক্তিযোদ্ধারা গাদ্দার? তো এইটা তারা বলেছে যে আমরা আর গাদ্দার বলবো না। তাদের পাঠ্যপুস্তক এইসব জায়গা থেকে তারা যেসব জায়গাতে এই রেটরিকটা তৈরি করেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, সেটা তারা সংশোধন করেছে এই পর্যন্ত। বরং ইমরান খান বলেছে, ইমরান খান স্পেসিফিক্যালি বলেছে যে সে মনে করে যে পাকিস্তান অন্যায় করেছে, সেই জন্য ইমরান খান জেলে। ইমরান খানকে তারা থাকতে দেয় নাই। আমরা এই আলোচনাতে ফিরতে চাই, কারণ আসিফুজ্জামান ফুয়াদ বলছেন যে যা কিছুই হোক না কেন কূটনৈতিক সম্পর্ক, এবং আব্দুল নূর তুষার আপনিও বলছেন হ্যাঁ আমরা সম্পর্ক তো রাখতেই চাই, কারণ সকল দেশের আমরা ব্যবসা করব, আমরা কূটনৈতিক সম্পর্ক করব, কিন্তু যতবার দেখা হবে ততবার মনে করিয়ে দিব যে তুই হত্যাকারী। কিন্তু এইটা বলে আমরা শেখ হাসিনার লোকদের সাথে দেখা হইলে আমরা এখন বলবো না যে আপনি হত্যা করেছেন, ওরকম যতবার দেখা হবে বলবো আপনি হত্যা। কিন্তু এটা করে আসলে সামনে এগোনো যাবে কিনা, এটা 100 বার যাবে। ব্যবসার ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলো পিছনে ফেলতে হবে। আসিফুজ্জামান ফুয়াদ এখানে বলছেন এবং সবাই সেটা বলছেন, সেগুলো ফেলে পাকিস্তানের সাথে বন্ধুত্ব এই মুহূর্তে আমাদের কেন কতখানি জরুরি, কি কারণে আমরা এই বন্ধুত্ব সকল কিছু ভুলে মেনে নিব, সেই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর ফিরছি আসিফুজ্জামান ফুয়াদকে নিয়ে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন আর কেবল বিরতিত প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজনীন মুনি আপনাদের সবার সাথে আছি, আমাদের অতিথিরা আছেন আমাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আসিফুজ্জামান ফুয়াদের কাছে, আমি ফিরতে চাই। তিনি বলছিলেন যে সব কিছু অতীতের ভুলে আমাদের বন্ধুত্বের হাত বাড়ানো উচিত, কারণ সেটা আমাদের জন্য দরকার। আমি ছোট্ট করে শুধু এটা জানতে চাই কেন দরকার। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হইল, হিটলার যখন আপনার ড্যানজিগ করিডোর পোল্যান্ডে অ্যাটাক করলো এবং যুদ্ধ শুরু করলো, রাশিয়াও কিন্তু এফেক্টেড হইল। এবং হিটলার যুদ্ধ হেরে গেছে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে রাশিয়ার স্নোফল, উইন্টারের সময় অ্যাটাক করেছে এবং তার জেনারেলও বলেছিল। এখন দেখেন, সোভিয়েত ব্লকের সাথে ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন ব্লকের তো মারাত্মক সমস্যা বলশেভিক রেভলিউশনের পর থেকে চলছে, কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি দেখবেন হিস্টোরিক্যাল পিকচার আছে চার্চিলের সাথে রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের প্রধান এবং আমেরিকার প্রেসিডেন্টের বিখ্যাত ছবি আছে, একসাথে মিলে যুদ্ধ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যেই জার্মানি ফ্রান্স অ্যাটাক করলো, দখল করলো, পুরো ইউরোপে তাণ্ডব করলো, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরির উদ্যোগটা কারা নিল? এই ফ্রান্স আর জার্মানি মিলে কিন্তু নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এই ঐতিহাসিক অনেকগুলো লড়াই প্রতিটা সীমান্তে সীমান্তে আটকে আছে। আপনি গ্রিসে যান, ম্যাসেডোনিয়াতে যান, বলকান অঞ্চলে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আলেকজান্ডার দ্য গ্রেট কার, এই একটা বিতর্ক আছে যে আপনার সে কার সুপুরুষ, সে কার হিরো। এই আলোচনা মানে তর্কে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। আপনি বসনিয়া হার্জেগোভিনাতে যান, সার্বিয়ান এবং নন সার্বিয়ান ক্রোয়েশিয়ান পিপলের সাথে তার 1200 সালের একটা ঘটনা, এই ঘটনা তাদেরকে এখনও তাড়িত করছে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে একটা জায়গায় তো মানে এটা কতদূর আপনি টানবেন, অতীতকে আপনি কত দূর টেনে নিতে পারবেন? প্র্যাগম্যাটিক লিডারশিপ এই জায়গাতে হিস্টোরিক্যালি খুব বেশি আসে না। এই যে দেখেন সারা বিশ্বে যে কলোনিয়াল যে মানে ম্যাসাকার আমরা দেখলাম 200, 250, 300 বছর, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, বেলজিয়াম বলেন, জার্মানি বলেন, যাদের যেখানে কলোনি ছিল, কে এইটা রেপারেশন নিয়ে আলাপ করেছে? অনেকগুলো ক্যারিবিয়ান কান্ট্রি কিন্তু কমনওয়েলথ থেকে উইথড্র করেছে, রিজাইন করেছে, কারণ ইংল্যান্ডের রানীকে অথবা রাজাকে ক্ষমা চাইতে হবে কলোনিয়াল ইয়ের জন্য এবং রেপারেশন দিতে হবে। আমার এই যে 100, 150, 200 বছরের যে ঔপনিবেশিক শাসনের লুটের টাকা ফেরত দিতে হবে। শশী থারুর কংগ্রেসের পলিটিশিয়ান, সে বলছে প্রয়োজনে $1 করে $1 করে বছরে দেন, কিন্তু দিতে হবে $1 করে দেন। আপনি দিতে না পারলে বলেন যে আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আমাকে $1 করে হলে দিতে হবে অ্যাজ এ রেকগনিশন দ্যাট থিংস ওয়ার নট কারেক্ট, আপনি যা করেছেন সেটা ঠিক ছিল না, এইটা বলবার জন্য। এখন এই প্র্যাগম্যাটিজম কোনো রাষ্ট্র ইউজুয়ালি দেখাইতে পারে না।
এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি, কারণ সীমানা একটা কন্টেস্টেড হিস্ট্রি। প্রতি 100 বছর, 80 বছর, 150 বছরের ভিতরে সীমানা পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্র থাকে না। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আমাদের কখনোই যুদ্ধাবস্থা, নতুন করে তৈরি হওয়া অনেক তিক্ত অবস্থা এরকম ছিল না, কখনোই ছিল না। 71 পরে ছিলই না। একটা অবস্থান ছিল আমাদের, সেটা হচ্ছে শেখ হাসিনার পুরো 16 বছরে আমরা দেখেছি যে সেটা অনেকখানি কমতে 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 অনেক শেষ হয়ে গেছে। ভারতের ইন্ডিয়ান ফরেন পলিসি ইমপ্লিমেন্টেড হওয়ার কারণে এটা হয়েছে। আমরা নতুন করে 5 আগস্টের পর কেবল জানুয়ারি থেকে এই পর্যন্ত 3 জন মন্ত্রীকে আসতে দেখেছি, সচিব পর্যায়ের, উচ্চ পর্যায়ের বৈঠক দেখেছি, বাণিজ্য ক্ষেত্রে অনেক কিছু দেখেছি, সামরিক ক্ষেত্রে 2 বাহিনীর সামরিক বড় কর্মকর্তাদের একসাথে বসতে দেখেছি। মানে 13 বছরে যা কিছু হয় নাই বা 13 বছর আগে যা কিছু হয় নাই, পাকিস্তানের সাথে হঠাৎ করে আমাদের সম্পর্কটা আমরা অনেকখানি একটা জায়গায় কোথায় যেন নিয়ে যেতে চাচ্ছি, এরকম একটা ব্যাপার আছে। অনেকখানি নিয়ে যেতে চাচ্ছি ব্যাপারটা এরকম না, তাহলে যতটুকু পিছনে চলে গেছিল 16 বছরে এটা টানতে টানতে দিল্লির ফরেন পলিসি এস্টাবলিশ করতে করতে এখানে পাকিস্তানের সাথে আমাদের কাগজের একটা সম্পর্ক ছিল, আর কিছুই ছিল না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ গিয়ে পাকিস্তানের এয়ারলাইন্সে পর্যন্ত রেড দিচ্ছে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, $কয়েকশো মিলিয়ন সে পর্যন্ত টাকাটা মানে ট্রান্সফার করতে দেয়নি। সম্পর্কটা এই লেভেলে চলে গেছে। সেই সম্পর্কটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, খুবই মানে স্লোলি দেখতে পাচ্ছি আমি। ব্যাপারটা এরকম না যে ভিজিবল হচ্ছে, যেটা ভিজিবল সেটা হচ্ছে গণমাধ্যমে দিল্লির এজেন্ডা সেটিংটা ভিজিবল। যে আলোচনাটা 24-এর পরে আমাদের নিউ অ্যালাইনমেন্ট হওয়া দরকার ছিল, যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের পক্ষে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে নতুন করে আমার স্ট্র্যাটেজিক অ্যালাইস কারা হবে, কৌশলগত মিত্র কারা হবে। রাষ্ট্রের বন্ধু হয় না, রাষ্ট্রের হচ্ছে কৌশলগত মিত্রতা তৈরি করতে হয়। নিশ্চয়ই সেই কৌশলগত মিত্রতা পাকিস্তানের সাথে তৈরি হচ্ছে দিল্লিকে চেক দিতে, দিল্লিকে চেক দিতে। এছাড়া অপশন নাই তো। আমার রাষ্ট্রের সভরেন্টির সবচেয়ে বড় থ্রেট কে? দিল্লি। আমার সভরেন্টির সবচেয়ে বড় হুমকি প্রতিদিনকে আমার সীমান্তগত 53 বছরে কে বারবার কম্প্রোমাইজ করেছে? ইন্ডিয়া করেছে। আমার কালচারাল হেজিমনি কোত্থেকে আসতেছে? কলকাতা থেকে আসছে। তাহলে আমাকে চীনের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে এবং পাকিস্তানের সাথে যারাই দিল্লির এগেনস্টে দাঁড়াচ্ছে, তাদের সবার ভিতরে তো আমার একটা অ্যালায়েন্স দরকার, কারণ আমার স্বাধীনতা রক্ষা করবার স্বার্থে আমার তো কোনো অপশন নাই। আমি কার সাথে সম্পর্কটা তৈরি করব? আমেরিকা এসে, ইউরোপ এসে তো আমাকে এখানে ডিফেন্ড করতে পারবে না, করলে চায়না পারবে, এবং সেটা তো দেখিয়েছে। তার মানে এই সম্পর্কের ক্ষেত্রে আসলে দিল্লি অবশ্যই কেন্দ্র। আমার শত্রু সাপেক্ষী হচ্ছে আমার রাষ্ট্র বিনির্মাণ প্রকল্প হতে হবে। অনেক ধন্যবাদ। আব্দুল নূর তুষার একদমই স্পষ্ট করেছেন, যদিও যে দিল্লির ব্যাপারটার জন্যই আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি উন্নয়ন চাচ্ছে এই সরকার, সেটা উনার মত। কিন্তু আমরা যতখানি দেখছি যে আপাত দৃষ্টিতে তারা বলছেন যে বাণিজ্য অনেক বৃদ্ধি করতে, আমাদের দুজনের সাথে সম্পর্ক হলে সামনে ভবিষ্যৎ অনেক ভালো হবে, ইসাকদার সেটা বলেছে। কিন্তু আমাদের তথ্য আসলে যতটুকু বলছে যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে 129, পাকিস্তানের অবস্থান হচ্ছে 161। বাংলাদেশের রপ্তানি আয় পাকিস্তানের চেয়ে $20 বিলিয়ন বেশি। বাংলাদেশের রিজার্ভ পাকিস্তানের দ্বিগুণ। বাংলাদেশের মানুষের গড় আয়ু পাকিস্তানের চেয়ে বেশি, এবং অনেক 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 সূচকে বাংলাদেশের, আপনি কারেন্সি জানেন, পাকিস্তানের চেয়ে শক্তিশালী। মানে অনেক ক্ষেত্রে আমাদের এত ভালো ভালো অবস্থান থাকতে শুধু দিল্লিকে চেক দেওয়ার জন্য পাকিস্তানের সাথে এই সম্পর্কটা আসলে আপনি কেমন করে দেখেন? আমি ভালোভাবেই দেখি, যেখানে আপনার ব্যবসা আছে আপনি ব্যবসা করবেন। দিল্লি যদি আমাদেরকে তাদের শক্তি দিয়ে দাবিয়ে রাখতে চায়, আমি মনে করি আমরা এরকম তাদের চেয়ে এগিয়ে আছি, আমরা একটু পাকিস্তানকে দাবিয়ে রাখি, অসুবিধা কি? কিন্তু সেইটা তো কেউ বলছে না। পাকিস্তান হলো ভাই, পাকিস্তানকে ভাই মনে করার আগে ভাইকে বলতে হবে যে ভাই, তোমাকে মেরে ধরে গাদ্দার বলে, বিশ্বাসঘাতক বলে আমি ভুল করেছি, এটা তারা বলবে না। এখন শোনেন, পাকিস্তানের সাথে রাজনৈতিক অনেক শত্রুতা করেছে আগের সরকার, কিন্তু পাকিস্তান থেকে তুলা আমদানি বন্ধ ছিল না। পাকিস্তান থেকে প্রতি বছর তুলা আমদানি হয়েছে, পেঁয়াজ আমদানি হয়েছে, চিনি আমদানি হয়েছে, সার্জিক্যাল গুডস আমদানি হয়েছে, কিছু ঔষধ আমদানি হয়েছে। পাকিস্তান থেকে একসময় একটা ওষুধ আসতো ভেরাপামিল, ক্যালান নামে, এইটা মানে পুরো পাকিস্তানেরই মার্কেট ছিল ক্যালানের। তারপরে পাকিস্তান থেকে শুকনা ফল আসে, এবং পাকিস্তান থেকে আমাদের কাছে পোশাক আসে। ওই যে কি জানি নাম, সানা ভানা কি যেন নাম আছে অনেক, হ্যাঁ, সানা শাফিনাজ না কি যেন, লন যেন আছে, হ্যাঁ, লন পোশাক। হ্যাঁ, এবং পাকিস্তানি 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করেছে। কিন্তু আপনি সালমান রহমানের ফ্যাক্টরিতে যান, সেখানে গেলে দেখবেন যে সালমান রহমানের টেক্সটাইল ফ্যাক্টরিতে কারা চালিয়েছে? পাকিস্তানি লোকজন চালিয়েছে। তো পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সবসময় ছিল। বহু পাকিস্তানি বাংলাদেশে চাকরি বাকরি করেছে, ব্যবসায়িক সম্পর্কও ছিল। এটা কখনোই পাকিস্তানের সঙ্গে শেষ হয়নি, কারণ ব্যবসায়ীরা যেখানে সস্তা পাবে সেইখানে যাবে, সেখান থেকে কিনবে।
এবং পাকিস্তানিরাও আমাদের কাছ থেকে যা প্রয়োজন সেরকম তারা নিয়েছে। খুব বেশি প্রয়োজন তাদের নাই, কারণ আমরা তো গম উৎপাদন করি না। আর পাকিস্তানিরা চাল রপ্তানি করে, এর কারণ হচ্ছে তারা চাল খায় না। আমরা কিন্তু পৃথিবীর প্রথম দিককার চাল উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা সবাই চাল খাই, যে কারণে আমরা যত চাল ফলাই সব চাল খেয়ে ফেলি। আর পাকিস্তানিরা যত চাল ফলায় সেটা খায় না, গম খায়, জব খায়, ভুট্টা খায়, কিন্তু চাল রপ্তানি করে। এই জন্য তাদের বাসমতি এইসব আমাদের এখানে এসেছে। তো পাকিস্তানের সঙ্গে ব্যবসা তো বন্ধ ছিল না, পাকিস্তানের সঙ্গে ব্যবসা ছিল। ক্রিকেটের ব্যাট এসেছে, বল এসেছে, সারা দুনিয়াতে কোকাবুরা বল এটা কোথায় বানায়? অস্ট্রেলিয়ান কোকাবুরা কোম্পানি পাকিস্তানে বানায় এই বল। যেমন গার্মেন্টস আমাদের এখানে সেলাই হয়, এরকম স্পোর্টস গুডস পাকিস্তানে তৈরি হয়। ফলে পাকিস্তানের বহু জিনিস আমরা এনেছি, পাকিস্তান থেকে খেলোয়াড় এনেছি, পাকিস্তান থেকে পাকিস্তানিদের গাওয়া প্রচুর গান ইন্ডিয়াতে গিয়েছে, কিন্তু সেটা তো আমরা শুনেছি। এই রাহাত ফাতে আলী কি জাবুই ম্যাট, তো এই জাবুই ম্যাটের ভিতরে তো রাহাত ফাতে আলী, এই যে আতিফ আসলাম, এগুলো সব ইন্ডিয়াতে বসে বসে গান গায় না? তো ওরা কিন্তু ইন্ডিয়াতে বসে বসে গান গায়। তো ওদের দিল্লি ভালো গান গাওয়ার সময়, দিল্লি ভাল লাগে, বোম্বে ভাল লাগে, বোম্বে আরও বেশি ভাল লাগে। হ্যাঁ, কিন্তু অন্য সময় আর কি পাকিস্তানিদের দিল্লি ভাল লাগে না, নাচ গান করতে হলে দিল্লিতে যায়। এই সবই হচ্ছে ফ্রেন্ডশিপ অফ অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট। কূটনীতিতে আমরা বেনিফিট নিব, ব্যবসাতে আমরা বেনিফিট নিব, কিন্তু নৈতিকতার জায়গায়, রাজনীতির জায়গায় আমরা তো সবসময় দাবি করব যে ইউ হ্যাভ টু সেই সরি। ওই দাবি তো আমরা ছেড়ে দিব না। আমি তাইওয়ানের স্বাধীনতার দাবি চায়না মেনে নিয়েছে, তাইওয়ানের সাথে চায়না ব্যবসা করে না? পুরা ব্যবসা করে। হংকং যখন আলাদা ছিল তখন হংকংয়ের সাথে চায়না ব্যবসা করে নাই? ব্রিটিশ প্রোটেক্টরেট করেছে। তাইলে এইটা ব্যবসার অজুহাত দিয়ে এই রাজনৈতিক প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে আরেকটা ডাইভার্সন ক্রিয়েট করা। এবং আমি তো বারবারই বলছি যে তারা তাদের ঐতিহাসিকভাবে তাদের বাচ্চাদেরকে শেখায় যে আমাদের সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠরা গাদ্দার। আপনি বীরশ্রেষ্ঠকে যারা গাদ্দার বলে আপনি মেনে নেবেন? আপনি মনে করেন দিল্লির শত্রু আমার বন্ধু, এটা যদি আপনি মেনে নেন তাহলে তো খুবই ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই শত্রু যদি আমার সাথেও শত্রুতা করে থাকে তারপরেও মেনে নিতে হবে, কারণ সে দিল্লির একটু ঢিল মারে, ইটা মারে। কিন্তু মজার ব্যাপার আছে, আপনি তো আদানির টাকা দেওয়া বন্ধ করেন নাই, আদানিকে তো ঠিক মতো টাকা দিচ্ছেন। ভারতীয়দের কোনো পেমেন্ট বন্ধ করেছেন? কোনো ভারতীয়কে চাকরি বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ভারতে, যারা এখানে চাকরি করতো, যারা চলে গিয়েছে নিজে নিজে গিয়েছে। ফলে এই যে কথাগুলি বলা হচ্ছে, ব্যবসা ইন্ডিয়ার সাথেও চলছে, ব্যবসা পাকিস্তানের সাথেও চলছে, শ্রীলঙ্কার সাথেও চলবে, ব্যবসার দোহাই দিয়ে তো আপনি রাজনীতিকে ঠিক করতে পারবেন না। কিন্তু এখানে যে কথাটা বলছি, যেহেতু ভারতের একটা আগ্রাসন এই দেশে আছে, ভারত হচ্ছে কেন্দ্র। আসিফুজ্জামান ফুয়াদ ভাই যেটা বলছেন যে এই পুরো পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত হচ্ছে একটা কেন্দ্র, কারণ তাদের বড় ধরনের আগ্রাসন করার জন্য আমার একটা বন্ধু তৈরি করতে হবে, সেটা পাকিস্তান হতে পারে। এখন পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব করব, কারণ ভারতের সাথে আমরা এখন আর বন্ধুত্ব চাই না। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হচ্ছে যে কারোর সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে শত্রুতা? তাহলে সেটা কি পাকিস্তানের ক্ষেত্রে এক সময় হবে, ভারতের ক্ষেত্রে এক সময় হবে, এরকম দোলাচাল থাকবে, নাকি সবার সাথে আসলে সমান বন্ধুত্ব? এটা আমরা করতে পারতাম যদি আমরা আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র হতাম, তাহলে আমরা করতে পারতাম। আজ তুমি আমার বন্ধু, কাল তুমি আমার বন্ধু না, ইদার ইউ আর উইথ আস অর ইউ আর মাই এনিমি, আমরা বলতে পারতাম। কিন্তু আমাদের তো সেই সক্ষমতা, সেই শক্তি নাই। আপনি চিন্তা করে দেখেন, আমাদের তো চায়নার থেকে আমাদের সব অস্ত্রশস্ত্র আনতে হয়। তো এখন তো বলেছে চায়নার থেকে কিছু আনতে গেলে আমেরিকার কাছে জিজ্ঞেস করে নিতে হবে। তো এইগুলা কি এক ধরনের আগ্রাসন না? এটাও তো আগ্রাসন। ফলে আগ্রাসন হইতেই থাকবে। শক্তিশালী যে বড় মাছ ছোট মাছকে খেতে চাইবে, ছোট মাছের কাজ হচ্ছে বড় মাছকে অ্যাভয়েড করা, অথবা বড় মাছের সঙ্গে এমন একটা কৌশলী সম্পর্ক তৈরি করা যাতে বড় মাছ তাকে খেয়ে ফেলে না। তো আমাদেরকে ওইরকম একটা জায়গায় যেতে হবে, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করতে হবে সবার সঙ্গে। এখানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান কেউই শত্রু না, কেউই বন্ধু না। আমার যখন যাকে প্রয়োজন হবে আমি তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু কারোর সঙ্গে শত্রুতা করব না। এটাই হওয়া উচিত, কারণ শত্রুতার খরচ দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা দুইটার কোনোটাই আমাদের নাই। আপনি দেখেন মিয়ানমার এতগুলি রোহিঙ্গাকে আমাদের এখানে ঠেলে ফেলে দিয়েছে। কিছুদিন আগে মিয়ানমারে বন্দুকের গোলাগুলির শব্দ হচ্ছিল, আমাদের এখানে আমরা জাহাজ বন্ধ করে দিয়ে বসেছিলাম। মিয়ানমারে পটকা ফুটলে আমাদের এখানে জাহাজ বন্ধ হয়ে যায়, সেন্ট মার্টিন আমরা জাহাজ চালাতে পারি না, আমাদের দুইটা সাবমেরিন আছে, কিন্তু তারপরে আমরা এখানে জাহাজ চালাতে পারি না। এই শক্তি নিয়ে আমরা আসলে কার সাথে লড়াই করবো? আসলে আমাদের কাজ লড়াই করা না, আমাদের কাজ হচ্ছে লড়াই যাতে না হয় সেই ব্যবস্থা সেদিকে যাওয়া। এবং তাইলে আপনি মিয়ানমারের সাথেও বন্ধুত্ব করেন, রোহিঙ্গাদের পাঠিয়েছে, তাতে কি হয়েছে? কোনো তো অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য করলে, সম্পর্ক করলে, এটা তো স্ট্র্যাটেজিক্যালি মিয়ানমার আমাদের ভালো বন্ধু হতে পারে। চায়নার সাথে করেন, অন্য যারা আছে তাদের সাথেও করেন, সবার সাথে বন্ধুত্ব করেন। শুধু ওই দিকে কেন, এই 5000 মাইল দূর করে ওই দিকে গেলে অসুবিধা। এবং আরো একটা মজার জিনিস বলি, পিআইএ হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট মেইনটেইনড কতগুলা যে এয়ারলাইন্স আছে তার মধ্যে একটা। সো ওইটা তো এমনিতেও মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করা উচিত ছিল, পুলিশ টুলিশ না পাঠালেও প্লেনগুলো আসলে ভালো করে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করানো উচিত। ওয়ান অফ দি ওয়ার্স্ট এয়ারলাইন্স ইন পৃথিবী। আপনি সার্চ দেন,
দেখেন 10টা খারাপ এয়ারলাইন্স আসে কি কিন্তু হ্যাঁ আমাদের এরকম নজির অনেক আছে, এয়ারক্রাফটের ক্ষেত্রে অনেক নজির আছে, আমাদের প্রায় সময় ধূসর সব মরে যাচ্ছে এমন কথা আমরা নিজে চোখেই দেখতে পাই। কিন্তু তারপরও প্রসঙ্গ হচ্ছে, আপনি যেহেতু মিয়ানমারের কথা বলছেন, রোহিঙ্গারা এখানে 17-18 লাখের মধ্যে হয়ে গেছে, আটকে পড়া পাকিস্তানের সংখ্যা 30 লাখ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো পর্যন্ত গণনা হয় না। হ্যাঁ বেড়েছে, 30 লাখ তো আটকে ছিল না, আটকে ছিল না, কিন্তু এদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এবং নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাও নাই। আমাদের যেসব ঘটনা আছে, আমরা যা চাইছিলাম পাকিস্তানের ক্ষেত্রে, অনেক বছর পর যেহেতু তারা আসছেন, বাংলাদেশকে শেষ পর্যন্ত কি দিয়ে যেতে পারলেন, আমরা বিরতির পর সেই ছোট আলোচনায় ফিরব। অনেক ধন্যবাদ দর্শক, আমি সময় নষ্ট করতে চাই না, কারণ অতিথিদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। আসুজ্জামান ফুয়াদ, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আসলে আটকে পড়া পাকিস্তানিদের সংখ্যা এখনো পর্যন্ত কেউ জানে না, কারণ ওইটার কোনো পরিসংখ্যান কেউ কখনো তৈরি করার চেষ্টা করে না। আমরা যখন দেখি যে কোনো একটা সরকারের একদম উঁচু পর্যায় থেকে যারা আসে, তখন যে দেশ তারা সফরে আসেন সেই দেশে তারা কিছু দেওয়ার চেষ্টা করেন, এই ছোটোখাটো একটা চুক্তি, এইগুলো ছাড়া না। আপনার কি মনে হয় না ঠিক আছে গণহত্যার ইস্যুটা এরকম বিতর্কিত জায়গায় আছে, কিন্তু যেগুলো এই যে যত টাকা পাই আমরা, বা পাকিস্তানিদের যারা আটকে পড়া পাকিস্তানিদের ইস্যুতে বা ক্ষতিপূরণ ইস্যুতে কোনো একটা ব্যাপারে তারা কথা বলতে পারতো, এটা কি আপনার মনে হয়? দেখেন, আটকে পড়া পাকিস্তানি শব্দটা প্রবলেম্যাটিক, কারণ যেই পাকিস্তানকে এখানকার লোকরা বলছে ওই পাকিস্তানটা তারা কোনোদিন দেখে নাই। এই মানুষগুলো আসলে কোত্থেকে এসছে? তারা বিহার থেকে এসছে, উড়িষ্যা থেকে আসছে। বিহারে আপনি জানেন 45-46-এ এন্টি মুসলিম অনেকগুলো রায়ট হয়। বিহারের গণহত্যা খুব বড় রায়টের ঘটনা, দাঙ্গা। সেই দাঙ্গা থেকে পালিয়ে তারা মুসলমান হিসেবে এই পাকিস্তানে চলে আসছে 46-47-এ। তো আটকে পড়া পাকিস্তানি শব্দটা রাইট না, এটা আটকে পড়া মুসলমান বলতে পারেন, আটকে পড়া বিহারি মুসলমান বলতে পারেন, আটকে পড়া উর্দুভাষী বলতে পারেন। এবং তারা উর্দুভাষী বিকজ তারা বিহারের জনগোষ্ঠী, তারা উর্দুতে কথা বলে ওই অঞ্চলের আর কি। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আছে 2007-8-এর দিকে, যে যাদের জন্ম এই কমিউনিটিতে বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ আমলে হয়েছে, তারা সবাই জন্মসূত্রে বাংলাদেশি বলে বিবেচিত হবেন এবং তাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য অর্ডার করে দেওয়া হয়েছে। আজকে এই সময়টাতে এসে বিহার থেকে আসা, ওখানে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, এমন মানুষ আপনি বেঁচে আছে খুব বেশি পাবেন না। তো সেই জায়গাতে মানে প্রচুর দাবি আছে, মানে আমরা এখানে আটকে পড়ে আছি, আমরা ওই পাকিস্তানে ফেরত যেতে চাই, এই রকম দাবি এই কমিউনিটিতে অলমোস্ট কেউ নাই। তারা আসলে মোটা দাগে সবাই বাংলাদেশি, তারা উর্দুভাষী বাংলাদেশি, তাদের অরিজিন বিহার থেকে এসছে। ইকুয়ালি একটা ইস্যু আছে হচ্ছে প্রায় 40 লাখের মতো বাঙালি করাচিতে আছে। ইমরান খানকেই দেখেছি আপনার একমাত্র পলিটিশিয়ান যিনি 71 এবং এই আটকে পড়া জনগোষ্ঠীর যে বিষয়টা, সেইটা প্র্যাগম্যাটিকলি বাস্তবায়ন করবার জন্য ইলেকশন টাইমে কথা বলেছিলেন। যদি উনি ক্ষমতায় আসার পরে এই বিষয়টা উনি আর ডিল করেন নাই। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এখন আর ডিল করার মতো স্টেজে নাই, বরং ফিরে যাওয়ার আলোচনার থেকে হচ্ছে দুই দেশ যার অংশে যারা আছেন তাদেরকে নাগরিক আকারে স্বীকৃতি দেওয়াটা হচ্ছে মোস্ট প্র্যাগম্যাটিক সলিউশন। টাকা পয়সার ব্যাপারে এবং অন্য যে আলোচনাগুলো আছে, এই আলোচনাটা খুব কন্টেস্টেড ডিসকাশন। আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলোর মডেল আলোচনা করা যেতে পারে। গিয়ে এই টাকাটা আসলে বিজনেস দিয়ে কিভাবে অফসেট করা যায়, নগদে ক্যাশ ট্রান্সফারের রিয়েলিটিতে আসলে আমরা যেতে পারবো না। আপনি ওইটা তখন বাজার মূল্য, এখন বাজার মূল্য, তখন কি প্রোডাক্ট আমার এখানে রপ্তানিযোগ্য ছিল, এখন আমি কি উৎপাদন করি, এই প্রসেসটা অনেক জটিল। বরং হচ্ছে যে বিজনেসের মধ্য দিয়ে এটাকে অফসেট করা, বিজনেস বাড়ানো, আমদানি রপ্তানি বাড়ানো, একটা প্রসেসের মধ্য দিয়ে ধরেন আমাকে বললো যে আগামী আমরা এটা অফসেট করবো কিভাবে, আমি ডিউটি ফ্রি আমি ইম্পোর্ট অ্যালাউ করব, কাস্টমস ফ্রি ইম্পোর্ট অ্যালাউ করব। তাহলে এটার মধ্য দিয়ে যেটা হবে, আগামী 25 বছর আমার বিজনেস কমিউনিটি এই অফসেটটা করে ফেলবে। এটার মধ্য দিয়ে দুইটা দেশ অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পারবে, দুই দেশ বেনিফিটেড হবে, কেউ কাউকে ক্যাশ না দিয়ে। তো সেরকম অনেকগুলো মডেল পৃথিবীতে আলোচনা হয়েছে ইতিমধ্যে, কমনওয়েলথের অনেকগুলো দেশে এটা হয়েছে, সেটা হতে পারে। এখন এই প্রসেসগুলো আলোচনা করা দরকার, বাট আলোচনার ফোকাস থাকতে হবে ফিউচার, পাস না, ফিউচারিস্টিক জায়গাতে যেতে হবে। আব্দুল তুষার, ব্যবসা নিয়ে তো আসলে তর্কটা হচ্ছে না, তর্কটা হচ্ছে গণহত্যার জন্য মাফ চায় নাই, তাদের সঙ্গে যে সব ইস্যু রিজলভ হয় নাই সেটার জন্য মাফ চায় নাই। ঠিক আছে, 50 বছর হয়ে গিয়েছে, আমরা বললাম তারা আর ফিরে যাবে না, তো 50 বছর হয়ে গেলে রোহিঙ্গারা আর ফিরে যাবে না, আমাদের নাগরিক হয়ে যাবে। এই তো যায় নাই তো অনেকে, পৃথিবীতে রেফিউজিরা কেউ যায় নাই, পৃথিবীতে রেফিউজিরা অনেক দেশে গিয়েছে, পুরো ইসরায়েল তো রেফিউজিদের তৈরি করা, সব তো রেফিউজি। হ্যাঁ, তো যায় নাই, এরা রেফিউজি না, আমি আলোচনা করবো, এরা কেউ রেফিউজি না।
এরা 800-1000 বছর ধরে অন্য দেশের নাগরিক, অন্য দেশের নাগরিক ছিল, ওইসব দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। দেয়ার হ্যাজ বিন এক্সোডাস, ডিফারেন্ট এক্সোডাসেস। ইতিহাস তো নিজে নিজে বললে হবে না, এক্সোডাসের হিস্ট্রি আছে, ইনকুইজিশনের হিস্ট্রি আছে, তাই না? এবং এই যে বালবোয়া নামে যে ভদ্রলোক আছেন তিনি কি করেছেন আমরা জানি, এবং স্প্যানিশ রানী ইসাবেলা কি করেছেন আমরা জানি। আমরা তো জানি কোথায় কোথায় ইনকুইজিশন হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে মুসলিম ইহুদিদেরকে। আর্জেন্টিনা মাফ চেয়েছে টোবা এবং মকুইদের কাছে, অস্ট্রেলিয়া মাফ চেয়েছে অ্যাবরিজিনিদের কাছে, বেলজিয়াম মাফ চেয়েছে বেলজিয়ান কঙ্গোর কাছে কলোনিয়াল অ্যাবিউজ অ্যান্ড জেনোসাইড, এটার জন্য। কানাডা চেয়েছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ানস যাদেরকে বলে তাদের কাছে। কানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে মাফ চেয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইন্ডিজিনাস পিপলের কাছে আলাদা করে মাফ চেয়েছে। ক্যাটালোনিয়া মাফ চেয়েছে, চিলি মাফ চেয়েছে মাপুচেদের কাছে, জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কিলিংয়ের জন্য, জার্মানি হেরেরো এবং নামাদের কাছে মাফ চেয়েছে, মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে 1000 বছর পরে এসে, মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে, নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে, নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে 2 বার। একটা হচ্ছে রাওয়াগেডে ম্যাসাকারের জন্য, আরেকটা হচ্ছে এক্সেসিভ ভায়োলেন্স করেছে তারা 45 থেকে 49 পর্যন্ত। নিউজিল্যান্ড মাফ চেয়েছে ময়ূরীদের কাছে, নরওয়ে মাফ চেয়েছে সামিদের কাছে, এল সালভাডোর মাফ চেয়েছে তাদের অ্যাবরিজিনিদের কাছে, ইউনাইটেড কিংডম তাইনুইদের কাছে মাফ চেয়েছে, ইউনাইটেড স্টেটস গুয়াতেমালার কাছে মাফ চেয়েছে, ইউনাইটেড স্টেটস তাদের নেটিভ হাওয়াইয়ানদের কাছে মাফ চেয়েছে, কারণ বাচ্চাদেরকে ধরে ধরে তারা জাপানি মনে করে স্কুলে নিয়ে গেছে, বাপ মার কাছ থেকে আলাদা করেছে। ইউনাইটেড স্টেটস আবারও রেড ইন্ডিয়ান বলে যাদেরকে, সেই ইন্ডিয়ানদের কাছে মাফ চেয়েছে। এবং ইউনাইটেড স্টেটস আবারও আমেরিকান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলিকে যে তারা বানিয়েছিল, যেখানে তাদেরকে জোর করে বাচ্চাদেরকে কেড়ে এনে ভদ্র বানানোর জন্য দিত, তাদের কাছে। আপনি অস্ট্রেলিয়ার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, নিকোল কিডম্যানের ছবি। এই ছবিটা অসাধারণ, এত সুন্দর। সেই ছবির মধ্যে কিন্তু আছে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা নির্যাতন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অ্যাবরিজিনিদের উপরে। খালি তো ওই ছবিটার মধ্যে নিকোল কিডম্যান আর হিউ জ্যাকম্যানের নাচ দেখলে হবে না, তাই না? অন্য জিনিসও দেখতে হবে। মানুষ শিখতে চাইলে বহুত জায়গার থেকে ইতিহাস শিখতে পারে। জীবন থেকে নেয়া দেখলেও ইতিহাস শেখা যায়, গান্ধী ছবিটা দেখলেও ইতিহাস শেখা যায়, কি বলে ফ্রিডম অ্যাট মিডনাইট দেখলেও শেখা যায়, প্যাসেজ টু ইন্ডিয়া দেখলেও শেখা যায়, তাই না? কিন্তু মুশকিল হইল পাকিস্তান এগুলো দেখে বলে আমার মনে হয় না। পাকিস্তান যদি দেখতো তাহলে এতদিনে বহু আগে এইসব ধর্মের দোহাই ভাই ভাইয়ের দোহাই না দিয়ে জাস্ট সিম্পলি বলতো যে আমরা দুঃখিত, আমরা অন্যায় করেছি। অন্যায় তো স্বীকার করে না, এইটা তাদেরকে স্বীকার করতে হবে, আজ হোক কাল হোক 500 বছর পরে হোক। এই যে 1000 বছর পরে এসে চায়নাই মাফ, এখানে আমি যে লিস্ট দিলাম ওরকম চাইতে হবে। আমরা থাকবো না হয়তো, এই সব কিছু হয়তো থাকবে না, কিন্তু অপরাধীকে এটা চাইতে হবে মাফ। অনেক ধন্যবাদ আব্দুল তুষার, আসুজ্জামান ফুয়াদ, অনেক ধন্যবাদ। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে এবং সময়েরও শেষ পর্যায়ে। আগামীকাল আবারও দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।